আসসালামু আলাইকুম। 40তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার বাংলা অংশের প্রশ্ন এবং এর সমাধান নিয়ে আজকে আলোচনা করব। তো সরাসরি এর প্রশ্ন এবং সমাধানে চলে যাই। এখানে প্রথম প্রশ্নটি আছে, বাক্যের ক্রিয়ার সাথে অন্যান্য পদের যে সম্পর্ক তাকে কি বলে? এখানে 4টি অপশন রয়েছে। প্রথম অপশনে আছে বিভক্তি, প্রত্যয়, কারক এবং অনুসর্গ। তো এ বিষয়ে আমরা একটু ডিটেলসে জেনে নিই। কারক শব্দের অর্থ যা ক্রিয়া সম্পাদন করে। বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে নামপদের যে সম্পর্ক তাকেই কারক বলে। তাহলে আমাদের উত্তর হচ্ছে কারক, অর্থাৎ বাক্যের ক্রিয়ার সাথে অন্যান্য পদের যে সম্পর্ক তাকে কারক বলে। আমাদের দ্বিতীয় প্রশ্নটি আছে, গির্জা কোন ভাষার অন্তর্গত শব্দ? এখানে অপশন দেওয়া আছে 4টি: ফার্সি, ওলন্দাজ, পাঞ্জাবি, পর্তুগিজ। গির্জা শব্দটি মূলত পর্তুগিজ ভাষার শব্দ। গির্জা হলো খ্রিস্টান ধর্মাবলম্বীদের উপাসনালয়। পর্তুগিজ ভাষা থেকে আগত আরও কয়েকটি শব্দ, যেমন আনারস, আলপিন, আলমারি, গুদাম, চাবি, পাউরুটি, পাদ্রি, বালতি ইত্যাদি। 3 নম্বর প্রশ্নটি আছে, কোন শব্দযুগল বিপরীতার্থক নয়? এখানেও 4টি অপশন আছে। অপশন কতে দেওয়া আছে কুটিল সরল, খতে দেওয়া আছে কম বেশি, গতে দেওয়া আছে ঐচ্ছিক আনাবশ্যিক অনাবশ্যিক এবং ঘতে দেওয়া আছে কদাচার সদাচার। এখানে সঠিক উত্তরটি হচ্ছে ঐচ্ছিক অনাবশ্যিক। ঐচ্ছিক অর্থ ইচ্ছানুরূপ, ইচ্ছাধীন, অবশ্য, পাঠ নয় এমন। আর অনাবশ্যক অর্থ আবশ্যক নয় এমন, অপ্রয়োজনীয়, অকারণ। অর্থাৎ এই শব্দযুগলই বিপরীতার্থক নয়, ঐচ্ছিক এবং অনাবশ্যিক। 4 নম্বর প্রশ্নটি, দ্বারা দিয়া কর্তৃক বাংলা ব্যাকরণ অনুযায়ী কোন বিভক্তি? অপশন কতে দেওয়া আছে তৃতীয়া বিভক্তি, খতে দেওয়া আছে প্রথমা বিভক্তি, গতে দেওয়া আছে দ্বিতীয়া বিভক্তি এবং ঘতে দেওয়া আছে শূন্য বিভক্তি। দ্বারা দিয়া কর্তৃক আসলে তৃতীয়া বিভক্তি। 5 নম্বর কোশ্চেনটি, অভিরাম শব্দের অর্থ কী? অভিরাম শব্দটি মূলত সংস্কৃত উপসর্গযোগে গঠিত। অভিরাম অর্থ মনোরম, সুন্দর, তৃপ্তিদায়ক। এখানে আমাদের অপশনে আছে সুন্দর, অর্থাৎ অভিরাম শব্দের অর্থ সুন্দর। 6 নম্বর প্রশ্নটি আছে, শরতের শিশির বাগধারাটির অর্থ কী? এখানেও 4টি অপশন আছে: সুসময়ের বন্ধু, শরতের শোভা, শরতের শিউলি ফুল, সুসময়ের সঞ্চয়। এর সঠিক উত্তর হচ্ছে সুসময়ের বন্ধু। 7 নম্বর প্রশ্নটি আছে, শিবরাত্রির সলতে বাগধারাটির অর্থ কী? এখানে শিবরাত্রির সলতে বাগধারাটির অর্থ একমাত্র জীবিত বংশধর, বাবা মার একমাত্র সন্তান, একমাত্র বংশধর। অর্থাৎ শিবরাত্রির সলতে বলতে বাগধারাটির অর্থ একমাত্র সন্তান। 8 নম্বর কোশ্চেনটি, প্রসিদ্ধ ভর্তিকা শব্দটির অর্থ কী? প্রসিদ্ধ ভর্তিকা শব্দের অর্থ যে নারীর স্বামী বিদেশে অবস্থান করে। এর পরের কোশ্চেনটি 9 নম্বর কোশ্চেন, বাংলা কৃৎপ্রত্যয় সাধিত শব্দ কোনটি? এখানে অপশন কতে দেওয়া আছে খেলনা, খতে কারক, গতে লিখিত এবং ঘতে দেওয়া আছে বেদনা। এর সঠিক উত্তরটি হচ্ছে খেলনা। অ্যাটাস্টেড এর বাংলা পরিভাষা কী? এখানে 4টি অপশন আছে: সত্যায়িত, সত্যায়ন, প্রত্যয়িত, সংলগ্ন বা সংলাগ। এর সঠিক উত্তর অ্যাটাস্টেডের পরিভাষা হচ্ছে প্রত্যায়িত। এখানে 11 নম্বর কোশ্চেনটি দেওয়া আছে, কোনটি শুদ্ধ বানান? এখানে 4টি অপশন আছে, আপনারা এটা দেখে নেবেন। এর সঠিক উত্তরটি অপশন ঘ নাম্বার। এরপরে 12 নম্বর কোশ্চেনটি আছে, জ্যোৎস্না কোন শ্রেণীর শব্দ? জ্যোৎস্না মূলত অর্ধতৎসম শব্দ। বাংলা ভাষায় কিছু সংস্কৃত শব্দ কিঞ্চিত পরিবর্তিত আকারে ব্যবহৃত হয়, এগুলোকে বলে অর্ধতৎসম শব্দ, যেমন জ্যোৎস্না, শ্রাদ্ধ, গিন্নি, বোষ্টম, কুৎসিত ইত্যাদি। এরপরের কোশ্চেন 13 নম্বর কোশ্চেনটি, জিজিবিষা শব্দটির অর্থ কী?
জিজিবিষা শব্দের অর্থ হচ্ছে বেঁচে থাকার ইচ্ছা। এক কথায় বেঁচে থাকার ইচ্ছাকে বলে জিজিবিষা। 14 নম্বর কোশ্চেনটি সর্বাঙ্গীন শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয়। এখানেও 4টি অপশন আছে, এর মধ্যে সঠিক উত্তরটি হচ্ছে অপশন কতে দেওয়া আছে সর্বাঙ্গ প্লাস ইন। 15 নম্বর কোশ্চেনটি হচ্ছে অন্যের রচনা থেকে চুরি করাকে কি বলে? এর সঠিক উত্তর কুম্ভিলক বৃত্তি, অর্থাৎ অন্যের রচনা থেকে চুরি করাকে বলা হয় কুম্ভিলক বৃত্তি। এখানে 16 নম্বর কোশ্চেনটি ঊর্ণনাভ শব্দটি দিয়ে কি বোঝায়? ঊর্ণনাভ শব্দটির অর্থ মাকড়সা। এখানে ঊর্ণনাভ হচ্ছে সংস্কৃত শব্দ, বিশেষ্য পদ, এর অর্থ মাকড়সা। 17 নম্বর প্রশ্নে আছে চর্যাপদে কোন ধর্মমতের কথা উল্লেখ আছে? বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদে বৌদ্ধ ধর্মের তত্ত্বকথা বিধৃত হয়েছে। চর্যাপদের মাধ্যমে বৌদ্ধ সিদ্ধাচার্যেরা গোপন তত্ত্বদর্শন ও ধর্মচর্চাকে বাহ্যিক প্রতীকের সাহায্যে ব্যক্ত করেছেন। বৌদ্ধ ধর্মের মহাযান শাখা কালক্রমে যেসব উপশাখায় বিভক্ত হয়েছিল তারই বজ্রযানের সাধন প্রণালী ও তত্ত্ব এতে বিধৃত করা হয়েছে। অর্থাৎ চর্যাপদের ধর্মমতের কথা আছে, বৌদ্ধ ধর্মমতের কথা। 18 নম্বর প্রশ্নে আছে উল্লেখিতদের মধ্যে কে প্রাচীন যুগের কবি নয়? এখানে 4টি অপশন আছে, রমণীপাদ, কাহ্নপাদ, লুইপাদ এবং শান্তিপাদ। এটার সঠিক উত্তর হচ্ছে রমণীপাদ, অর্থাৎ রমণীপাদ প্রাচীন যুগের কবি ছিলেন না। 19 নম্বর প্রশ্নে দেওয়া আছে উল্লেখিত কোন রচনাটি পুঁথি সাহিত্যের অন্তর্গত নয়? এখানে 4টি অপশন রয়েছে, ইউসুফ জুলেখা, ময়মনসিংহ গীতিকা, পদ্মাবতী, লাইলি মজনু। সঠিক উত্তর ময়মনসিংহ গীতিকা, অর্থাৎ ময়মনসিংহ গীতিকাটি পুঁথি সাহিত্যের অন্তর্গত নয়। এরপরে 20 নম্বর কোশ্চেনটি আছে জীবনী কাব্য রচনার জন্য বিখ্যাত। এখানে 4টি অপশনের মধ্যে ফকির গরিবুল্লাহ, নরহরি চক্রবর্তী, বৃন্দাবন দাস এবং বিপ্রদাস পিপলাই। এখানে সঠিক উত্তর বৃন্দাবন দাস, অর্থাৎ জীবনী কাব্য রচনার জন্য বিখ্যাত বৃন্দাবন দাস। বাংলা সাহিত্যের মধ্যযুগের গতানুগতিক ধারায় জীবনী সাহিত্য এক বিশিষ্ট স্থান অধিকার করে আছে। জীবনী সাহিত্যের রচয়িতাগণের উদ্দেশ্য ছিল চৈতন্যদেবের মহান জীবনী কাহিনী বর্ণনার মাধ্যমে বৈষ্ণব ধর্মের প্রচার এবং গৌড়ীয় বৈষ্ণব সমাজের গৌরব প্রতিষ্ঠা করা। বাংলা সাহিত্যে জীবনী কাব্য রচনার জন্য বিখ্যাত হয়ে আছেন বৃন্দাবন দাস। তিনি বাংলা ভাষায় শ্রী চৈতন্যের প্রথম জীবনী কাব্য চৈতন্য ভাগবত রচনা করেন। এরপরে 21 নম্বর কোশ্চেনটি বৈষ্ণব পদাবলীর সঙ্গে কোন ভাষা সম্পর্কিত? বৈষ্ণব পদাবলীর সাথে ব্রজবুলি ভাষা সম্পর্কিত। মধ্যযুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ সম্পদ বৈষ্ণব পদাবলী। বৈষ্ণব পদাবলীর অধিকাংশ পদ রচিত হয়েছে ব্রজবুলি ভাষায়। ব্রজবুলি বাংলা ও মৈথিলি ভাষার মিশ্রণে এক প্রকার কৃত্রিম কবিভাষা। এ ভাষার স্রষ্টা বিদ্যাপতি। চর্যাপদের সাথে সম্পর্কিত ভাষা সান্ধ্য ভাষা। 22 নম্বর কোশ্চেনটি বাংলা আধুনিক উপন্যাসের প্রবর্তক ছিলেন কে? এখানে 4টি অপশন আছে, রবীন্দ্রনাথ ঠাকুর, প্যারীচাঁদ মিত্র, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এখানে বাংলা আধুনিক উপন্যাসের প্রবর্তক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ইংরেজি নোভেল শব্দের বাংলা প্রতিশব্দ উপন্যাস। বাংলা আধুনিক যুগ অর্থাৎ 1801 থেকে বর্তমান সময় পর্যন্তকে আধুনিক যুগ বলা হয়। বাংলা আধুনিক যুগের অন্যতম সাহিত্যকর্ম হিসেবে বিবেচ্য হল উপন্যাস। বাংলা উপন্যাস রচনার প্রথম প্রচেষ্টা চালান ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়। অবাঙালি হ্যানা ক্যাথারিন ম্যালেন্স কর্তৃক রচিত 1852 সালে প্রথম লক্ষণাক্রান্ত বাংলা উপন্যাস ফুলমণি ও করুণার বিবরণ। আর বাঙালি ঔপন্যাসিক প্যারীচাঁদ মিত্র কর্তৃক 1858 সালে রচিত উপন্যাস আলালের ঘরে দুলাল। এই উপন্যাসটি প্রথম বাংলা উপন্যাস হিসেবে বিবেচিত। সাধু ও কথ্য ভাষার মিশ্রণে আলালি ভাষায় তিনি এই উপন্যাস রচনা করেন। এই উপন্যাসটি বাঙালি পাঠক সমাজে ততটা সার্থক হতে পারেনি। 19 শতকের প্রথমার্ধে বাংলা উপন্যাসের সূচনায়
সামাজিক কাহিনীর প্রাধান্য লক্ষ্য করা যায়। তবে ফুলমণি ও করুণার বিবরণ উপন্যাসে মূলত উঠে আসে খ্রিস্টধর্মীয় উপাখ্যান। সে কারণে রচনাকর্মটি সার্থক উপন্যাসের মর্যাদা পায়নি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বহুমাত্রিক বিষয় নিয়ে মোট 14টি উপন্যাস রচনা করেন। বাংলা সাহিত্যে উপন্যাস শাখার ভিত মজবুত তিনিই করেন। তার রচিত প্রথম উপন্যাস ইংরেজি ভাষায় লেখা রাজমোহনস ওয়াইফ। তবে 1865 সালে বাংলায় রচিত দুর্গেশ নন্দিনী উপন্যাসটি বাংলা উপন্যাসের সবচেয়ে সার্থক উপন্যাস হিসেবে সাহিত্য বোদ্ধারা মেনে নেন। এরপরে 23 নম্বর প্রশ্নে দেওয়া আছে, কিন্তু আরম্ভের পূর্বেও আরম্ভ আছে, সন্ধ্যাবেলার দীপ জ্বালার আগে সকালবেলার সলতে পাকানো। বাক্যদ্বয় কোন রচনা থেকে উদ্ধৃত? এটি যোগাযোগ উপন্যাস থেকে নেওয়া হয়েছে। যোগাযোগ উপন্যাসটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এবং এই উপন্যাসটি 1927 সালে মাসিক বিচিত্রা পত্রিকায় 3 পুরুষ নামে ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। এই উপন্যাসের প্রধান চরিত্র কুমুদিনী ও মধুসূদন। এরপরে 24 নম্বর প্রশ্নে দেওয়া আছে, মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি? এখানে 4টি অপশনের মধ্যে দেওয়া আছে 23 নম্বর তৈলচিত্র, ইসামতি, আয়নামতির পালা, একটি কালো মেয়ের কথা। এখানে মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস হচ্ছে একটি কালো মেয়ের কথা। এটি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত একটি উপন্যাস। 25 নম্বর প্রশ্নে দেওয়া আছে, কালো বরফ উপন্যাসটির বিষয় কি? কালো বরফ উপন্যাসের বিষয় হচ্ছে দেশভাগ। কথাসাহিত্যিক মাহমুদুল হক রচিত কালো বরফ উপন্যাসটির বিষয় ছিল দেশভাগ। তিনি উপন্যাসে দেশভাগের বেদনাদীর্ণ সাধারণ মানুষের হৃদয়চেরা আরতি সহজভাবে তুলে ধরেছেন। তার খেলাঘর, অশরীরী ও মাটির জাহাজ মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস। তার রচিত আরও কয়েকটি উপন্যাস অনুর পাঠশালা, জীবন আমার বোন, নিরাপদ তন্দ্রা, যেখানে খঞ্জনা পাখি ইত্যাদি। 26 নম্বর প্রশ্নে দেওয়া আছে, ঢাকা প্রকাশ সাপ্তাহিক পত্রিকাটির সম্পাদক কে ছিলেন? ঢাকা প্রকাশ সাপ্তাহিক পত্রিকাটির সম্পাদক ছিলেন কৃষ্ণচন্দ্র মজুমদার। এই পত্রিকাটি প্রকাশিত হয় 1861 সালে। 27 নম্বর প্রশ্ন, জীবনস্মৃতি কার রচনা? জীবনস্মৃতি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত। জীবনস্মৃতি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত আত্মজীবনীমূলক প্রবন্ধ গ্রন্থ। এটি 1912 সালে রচনা করেন। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত আরও কয়েকটি প্রবন্ধ গ্রন্থ কালান্তর, সভ্যতার সংকট, পঞ্চভূত, মানুষের ধর্ম, বিচিত্র প্রবন্ধ, শব্দতত্ত্ব। 28 নম্বর প্রশ্নে দেওয়া আছে, দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকটি ইংরেজি অনুবাদ কে করেছেন? দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকটির ইংরেজি অনুবাদ করেন মাইকেল মধুসূদন দত্ত। 1860 সালে ঢাকা থেকে প্রথম প্রকাশিত হয়। নাটকটি বাংলাদেশের মেহেরপুর অঞ্চলের নীলকরদের অত্যাচার ও নীলচাষীদের দুঃখ কষ্ট নিয়ে রচিত হয়েছে। 29 নম্বর প্রশ্নে দেওয়া আছে, সকালে উঠিয়ে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। চরণ দুটির রচয়িতা কে? উল্লেখিত চরণদ্বয়ের রচয়িতা মদনমোহন তর্কালঙ্কার। এই উল্লেখিত চরণদ্বয় নেওয়া হয়েছে মদনমোহন তর্কালঙ্কারের আমার পণ কবিতাটি থেকে। ছাত্রাবস্থায় তিনি রসতরঙ্গিনী ও বাসবদত্তা কাব্যগ্রন্থ রচনা করেন। তার অন্যতম সাহিত্যকর্ম শিশুশিক্ষা নামক শিশুতোষ গ্রন্থ। এ গ্রন্থের প্রথম ভাগের একটি সুপরিচিত ও জনপ্রিয় শিশুতোষ কবিতা হল পাখি সব করে রব রাতি পোহাইল। 30 নম্বর প্রশ্ন, জসীমউদ্দীনের রচনা কোনটি? এখানে 4টি অপশন, যাদের দেখেছি, পথে প্রবাসে, কাল নিরবধি, ভবিষ্যতের বাঙালি। এখানে জসীমউদ্দীনের রচনা যাদের দেখেছি। এটি পল্লীকবি জসীমউদ্দীনের স্মৃতিকথামূলক গ্রন্থ। জসীমউদ্দীনের এরূপ আরও একটি গ্রন্থ ঠাকুরবাড়ির আঙিনায়। জসীমউদ্দীনের লেখা আত্মজীবনীমূলক গ্রন্থ জীবন কথা। জসীমউদ্দীন রচিত কয়েকটি কাব্যগ্রন্থ রাখালি, বালুচর, মাটির কান্না, ধানক্ষেত। তার বিখ্যাত গাথাকাব্য নকশিকাঁথার মাঠ, সুজন বাদিয়ার ঘাট। তার একমাত্র উপন্যাস বোবা কাহিনী। 31 নম্বর প্রশ্নে দেওয়া আছে, কিন্তু মনুষ্য কখনো পাষাণ হয় না, উক্তিটি
কোন উপন্যাসের? উল্লেখিত উক্তিটি বঙ্কিমচন্দ্রের রাজসিংহ উপন্যাসের। 32 নম্বর কোশ্চেন, ইয়ং বেঙ্গল গোষ্ঠীভুক্ত ছিলেন কে? এখানে 4টি অপশনের মধ্যে আছে অ্যান্টনি ফিরিঙ্গি, অক্ষয় কুমার দত্ত, মাইকেল মধুসূদন দত্ত, কালীপ্রসন্ন সিংহ। এখানে ইয়ং বেঙ্গল গোষ্ঠীভুক্ত ছিলেন মাইকেল মধুসূদন দত্ত। হিন্দু কলেজের তরুণ শিক্ষক ডিরোজিওর শিষ্যরাই মূলত ইয়ং বেঙ্গল নামে পরিচিত। ইয়ং বেঙ্গল হিসেবে যে নামগুলো পাওয়া যায় তা হলো দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়, রামতনু লাহিড়ী, প্যারীচাঁদ মিত্র, রাধানাথ শিকদার, রামগোপাল ঘোষ, হরচন্দ্র ঘোষ, শিবচন্দ্র দেব, তারাচাঁদ চক্রবর্তী, কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়, মহেশচন্দ্র ঘোষ, রসিক কৃষ্ণ মল্লিক, গঙ্গাচরণ বন্দ্যোপাধ্যায়, মাধবচন্দ্র মল্লিক, গোবিন্দচন্দ্র বসাক, অমৃতলাল মিত্র এবং আরও অনেকের নাম পাওয়া যায়। বিদ্রোহী কবিতাটি কোন সনে প্রথম প্রকাশিত হয়? এখানে 4টি অপশন রয়েছে 1922, 1923, 1919 এবং 1918। বিদ্রোহী কবিতাটি প্রথম প্রকাশিত হয় 1922 সালে, কিন্তু 1921 সালের ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে কবি নজরুল ইসলাম বিদ্রোহী কবিতাটি লেখেন, আর তা 1922 সালের 6 জানুয়ারি সাপ্তাহিক বিজলি পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। এ কবিতাটি তার প্রথম প্রকাশিত অগ্নিবীণা কাব্যের দ্বিতীয় কবিতা। অগ্নিবীণা কাব্যে মোট 12টি কবিতা স্থান পেয়েছে। এ কাব্যের আরও কয়েকটি উল্লেখযোগ্য কবিতা প্রলয় উল্লাস, রক্তম্বর ধরিণী মা, ধূমকেতু, খেয়াপাড়ের তরণী, কামাল পাশা। 34 নম্বর প্রশ্নটি দেওয়া আছে, আগুন পাখি উপন্যাসটির রচয়িতা কে? আগুন পাখি উপন্যাসের রচয়িতা হাসান আজিজুল হক। সমকালীন বাংলা কথাসাহিত্যের অন্যতম জনপ্রিয় কথাসাহিত্যিক হাসান আজিজুল হক। তার রচিত প্রথম উপন্যাস শামুক। তার রচিত অন্যান্য উল্লেখযোগ্য উপন্যাস বৃত্তায়ন, শিউলি ও আগুন পাখি। হাসান আজিজুল হকের পৈতৃক নিবাস বর্ধমানের একটি নির্দিষ্ট অঞ্চলকে কেন্দ্র করে আগুন পাখি উপন্যাসের কাহিনী গড়ে উঠেছে। মানুষের সংগ্রামী জীবন এবং বিভেদকামী রাজনীতি ও সাম্প্রদায়িকতার স্বরূপ উপন্যাসের পরতে পরতে বিশ্লেষিত হয়েছে। 35 নম্বর প্রশ্নে দেওয়া আছে, 21শে ফেব্রুয়ারির বিখ্যাত গানটির সুরকার কে? এখানে 4টি অপশন রয়েছে সুবীর সাহা, সুদিন দাস, আলতাফ মাহমুদ এবং আলতাফ মামুন। এখানে 21শে ফেব্রুয়ারির বিখ্যাত গানটির সুরকার হচ্ছেন আলতাফ মাহমুদ। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি বিখ্যাত গানটির প্রথম সুরকার ছিলেন আব্দুল লতিফ, বর্তমান সুরকার আলতাফ মাহমুদ। প্রথম পর্যায়ে গানটির শিল্পী ছিলেন আব্দুল লতিফ, বর্তমানে সমবেত কণ্ঠে গানটি গাওয়া হয়। এই গানটি মূলত সাংবাদিক আব্দুল গাফফার চৌধুরী রচিত একটি কবিতা। কবিতাটি প্রথম প্রকাশিত হয় হাসান হাফিজুর রহমান সম্পাদিত 21শে ফেব্রুয়ারি গ্রন্থে। পরে এটি গানে রূপ নেয়। তো এই ছিল আমাদের 40তম বিসিএসের বাংলা প্রশ্ন এবং এর সমাধান। আমরা পর্যায়ক্রমে বিসিএসের সবগুলো কোশ্চিন এবং সবগুলো পার্ট নিয়ে আলোচনা করব। আমাদের সাথেই থাকবেন। ভালো থাকবেন সবাই।